আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভারী বর্ষণে ঢাকার জলাবদ্ধতায় নাকাল নগরবাসীর দুর্ভোগ যেন কিছুতেই কমছে না। ভোরের বৃষ্টির জলাবদ্ধতা সন্ধ্যা গড়িয়েও রাতেও কমেনি। সারাদিনের মতো রাতেও দুর্ভোগে পড়েন মানুষ। আর দীর্ঘ সময়ের এই জলাবদ্ধতার জন্য ঢাকার 2 মেয়রকে দায়ী করেছেন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় বৃষ্টি কমলেও সারা দেশে কম বেশি বৃষ্টি হতে পারে। আপেল শাহরিয়ারকে সাথে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। শুক্রবার রাত ৮টার চিত্র এটি। রাজধানীর নিউ মার্কেটের সামনের রাস্তায় জলাবদ্ধতায় এভাবেই চলাচল করছেন নগরবাসী। আর নিউ মার্কেটের ভেতরে পানি জমে যাওয়ায় সন্ধ্যা নামতেই মার্কেটটি বন্ধ করে দেয়া হয়। বৃষ্টি হলেই নাকাল হতে হবে, সেটাকে নিয়তি হিসেবে মেনে নিয়েছেন অনেকেই। সকালে বৃষ্টি হইলো কিন্তু এখনো পানি নামলো না। এটা সিটি কর্পোরেশনরা কি করতেছে আমরা এটা বুঝতে পারি না। মেয়র সাহেবেরও খেয়াল করা উচিত যে তার লোকজন কিভাবে কাজ করতেছে। সিটি কর্পোরেশন পরিকল্পনা আমাদের করতো তাহলে এই অবস্থা হতো না। আজকে কমলাপুর থেকে আসছি 500 টাকা রিক্সা ভাড়া লাগছে আমাদের এই যে মার্কেট বন্ধ, আমাদের অনেক ক্ষতি, আমাদের দোকান ভাড়া দিতে হয়, আমাদের অনেক লস। কিন্তু এগুলা যাদের দেখার দরকার সিটি কর্পোরেশন, তারা কিন্তু এগুলা দেখে না। ভোরের টানা বৃষ্টির প্রভাব কাটেনি বিকেল গড়িয়েও। পানি কমেনি সুরিটোলা বা তাঁতিবাজারের রাস্তায়। হাঁটু কিংবা কোমর পানি মারিয়ে সারতে হচ্ছে প্রয়োজনীয় কাজ। একরকম অসহায় অবস্থায় পড়েছেন এই এলাকার মানুষ। ভোর থেকে সকাল পর্যন্ত বৃষ্টি এতটাই ভারী ছিল যে ঘণ্টা দুয়েকের মধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পানিতে তলিয়ে যায়। অলিগলি তো বটেই, তলিয়ে যায় মানিক মিয়া এভিনিউ, ধানমন্ডি, বিজয় সরণি, জিগাতলা, গ্রিন রোড, মিরপুর, খিলগাঁও, মালিবাগ ও মৌচাকের মতো এলাকা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টিতে ভিজে পড়ে হলেও যাইতে হবে অফিস, কিছু তো করার নেই ভাই, কর্মস্থলে তো যেতেই হবে। বাসার সামনেই এই হাঁটুর ওপর পর্যন্ত পানি, আর পুরো রাস্তা পানিতে ভরা। আমাদের চাকরি করিতে ওই জন্য বৃষ্টিতে বেরোতে হয়েছে। বরযাত্রীতে যাচ্ছি, আজকে এই রাস্তার সিচুয়েশনের কারণে আমরা যেতে পারতেছি না। সবচেয়ে বেশি বিপদে পড়েন খেটে খাওয়া মানুষ। কোনো কোনো রাস্তায় পানির গভীরতা বেশি থাকায় বিকল হয়েছে যানবাহন। পানি দুর্ভোগ, যাত্রী আমরা এখানে নামাই দিচ্ছি, আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। গরিব মানুষ বাইরে কাজ করে খাইতে হবে। দেখেন আমি 3 ঘন্টা বসে রয়েছি বাস লয়ে, দেখেন আমার রাস্তার বন্ধ হয়েছিল গাড়ি। শুক্রবার ঢাকায় 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। এই যে বৃষ্টিপাতের প্রবণতা, আমি পূর্বেই বলেছি যে অ্যাক্টিভ মৌসুম অর্থাৎ মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে স্বভাবতই আমাদের দেশে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ে এবং এই ধারাটা আজকে পর্যন্ত অব্যাহত থাকবে। অঞ্চলভেদে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। তবে বৃষ্টি কমলেও আষাঢ়ের শেষ 2-1 দিন দেশ জুড়ে কম বেশি বৃষ্টি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার বিচার ও কোটার যৌক্তিক সংস্কারের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি আদায়ের স্লোগানে শুক্রবারও রাজধানীর রাজপথ ছিল উত্তাল। ঘণ্টাব্যাপী শাহবাগ মোড় ছিল তাদের দখলে। সব গ্রেডের সরকারি চাকরির নিয়োগে কোটার যৌক্তিক সংস্কারের 1 দফার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলাকারীদের বিচারের দাবিও জানান আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে, বাংলাদেশের কোথাও যদি এই জিনিসটির আরও রিপিট হয় তাহলে তরুণ প্রজন্মের এই যে প্রাণের দাবি নিয়ে আন্দোলন, এই আন্দোলনের আগুনের যে স্ফুলিঙ্গ সেটি এমনভাবে ছড়িয়ে পড়বে যেটি আর আটকে রাখা সম্ভব হবে না। আমরা কতদিন রাজপথে থাকছি সেটা আমরা যতটা নির্ধারণ করব, তার চেয়ে বেশি নির্ধারণ করবে সরকার। সরকার আমাদেরকে কতদিন রাজপথে দেখতে চায়, কারণ সরকার যদি আমাদের এই দাবিটি মেনে নিয়ে কোটা, বৈষম্যমূলক কোটা বাতিল করার জন্য উনি আইন পাশ করে দেন, আমরা কালকে রাজপথ থেকে উঠে যাব।
দাবি আদায়ে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস প্রদক্ষিণ করে 5টায় শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। ঢাকা কলেজ সহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরাও শাহবাগে যোগ দেয়। মেধাবীরা যদি জায়গা না পায় তাহলে দেশ অবশ্যই পিছিয়ে যাবে। কেন হামলা হচ্ছে আমাদের ভাইয়ের উপর? কেন হামলা হচ্ছে বোনের উপর? কেন হচ্ছে? আমরা কি রাজনীতি করতেছি, পলিটিক্স করতেছি না? আমরা তো আমরা দাবি নিয়ে আসতেছি না। নির্বাহী বিভাগ থেকে কোটার যৌক্তিক সংস্কারের আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। যদি সংসদে আইন পাস করা না হয় তার আগে আমরা রাজপথ ছাড়ছি না। 1 ঘন্টার অবরোধ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের পাশাপাশি ভোটের অধিকার আদায়ে ছাত্রদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সবশেষ একটি দেশ থেকে যে পরিমাণ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে সরকার, তার চেয়ে কয়েক গুণ বেশি টাকার দুর্নীতি করেছে গুটি কয়েক সরকারি কর্মকর্তা। মিজান রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোটা পদ্ধতির মাধ্যমে মেধাকে ধ্বংস করা হচ্ছে। সরকারকে হঠাতে কোটা আন্দোলনের মতো ভোটের অধিকার আদায়ে শিক্ষার্থীদের মাঠে থাকার আহ্বান আমির খসরু মাহমুদ চৌধুরীর। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনিই ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। এদিকে শুক্রবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠক করে যুগপৎ আন্দোলনের শরিক দল এলডিপি, লেবার পার্টি ও সমমনা জোট। বৈঠক শেষে কমিটির সমন্বয়ক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এদেশের সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান থেকে শুরু করে সচিব ও সরকারি গাড়ি চালক দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমাদের দেশের সরকার প্রধান সম্প্রতি একটা দেশে গেলেন, সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন। যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন, এর এক একজন দুর্নীতিবাজ তার চেয়ে বেশি টাকার দুর্নীতি করেছেন। এটা বাস্তবতা আর কি। এরকম একটা বাস্তবতায় দেশ পড়েছে। এখান থেকে দেশকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। সমমনা সব দলের সাথে অল্প কয়েকদিনের মধ্যে বৈঠক শেষে গণতন্ত্র, ভোটাধিকার ও দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের ওপর স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এই আদেশের পর হাইকোর্টের রায়ের কার্যকারিতা থাকে না বলে মনে করেন ওবায়দুল কাদের। তাই শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। যে কোনো আন্দোলন হলেই বিএনপি জামায়াত সেটাকে হাতিয়ার বানাতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন সেই অপশক্তি কোটা আন্দোলনের উপর ভর করার অপচেষ্টা করছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা স্বাধীনতার বিরোধী, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মারাও কোটা সংস্কার আন্দোলনে নেমে ষড়যন্ত্রে লিপ্ত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এক অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের আদেশ মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী। বলেন, জনগণের জানমাল রক্ষার দায়িত্ব কেউ বাধাগ্রস্ত করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের জনগণের অসুবিধাজনক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সরাসরি অনেক অর্থনৈতিক প্রতিশ্রুতি না পেলেও বাংলাদেশের উন্নয়নে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস মিলেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই। সাথে রাজনৈতিক পরিসরেও অংশীদারিত্ব বাড়ানোর উপর দেশটি আগ্রহ দেখিয়েছে। আবার বিশ্বের সব সুপার পাওয়ারের সাথে তাল মিলিয়ে চলার যে নীতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে, প্রধানমন্ত্রীর এই সফরেও তা বজায় ছিল, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন রুকনউদ্দিন। 2009 সাল থেকে টানা 4 মেয়াদে ক্ষমতায় বসার পর চতুর্থবারের মতো চীন সফর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চীন সফর ছিল আবার ভারত সফরের সপ্তাহ দুয়েক পরেই। চীন সফরে 21টি সমঝোতা স্মারক সই ও 60টি ঘোষণা এসেছে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে 4 ধরনের ঋণ দেবারও আশ্বাস দিয়েছে চীন। প্রত্যাশা কি ছিল আনুষ্ঠানিকভাবে তা জানা যায়নি বটে, তবে টাকার অঙ্কে 100 কোটি ইউয়ান অর্থাৎ 1600 কোটি টাকা আর্থিক সহায়তার ঘোষণা এসেছে চীনের পক্ষ থেকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকের মতে এই সফরে অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশের সাথে নতুন নতুন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার চেষ্টা ছিল চীনের। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আর ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকবে না, ইনফ্রাস্ট্রাকচার থাকবে কিন্তু ওটার মধ্যেই সীমিত থাকবে না, অন্য অন্য যে ক্ষেত্রগুলো আছে সেখানে। এবং এখানে একটা বড় যেটা উল্লেখযোগ্য সেটা হলো 4টা না 5টা এমওইউ করা হয়েছে মিডিয়ার কেসে, এটাও তো একটা নতুনত্ব। শি জিনপিং চীনের রাষ্ট্রপতি তিনি নিজের মুখে বলে দিয়েছেন যে আমরা বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবো, তারা যে দেখবে বাংলাদেশের কি প্রয়োজন এবং আমরা সেটা কিভাবে মেটাতে পারি। আমরা তাদেরকে অনুদান দিতে পারি, আমরা তাদেরকে সুদমুক্ত ঋণ দিতে পারি, আমরা তাদেরকে সফট লোন দিতে পারি, আমরা তাদেরকে কমার্শিয়াল লোন দিতে পারি। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারও ঢাকাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং, যে আশ্বাস মিলেছে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর পক্ষ থেকেও, কিন্তু এখনও কিছুই করা যায়নি। তবে চীন, ভারত, রাশিয়া বা আমেরিকার মতো সুপার পাওয়ার সহ বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেবার চেষ্টাকেও ইতিবাচক বলেই মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। কখনো কখনো হয়তো মনে হবে যে আমরা একদিকে একটু ঝুঁকলাম, আরেকদিকে একটু কম গেলাম, আরেকদিক থেকে সরে আসলাম, সেটা সাময়িক। এটা আমরা বলি, একটাকে বলে স্ট্র্যাটেজিক বা কৌশলগত, আরেকটিকে বলে ট্যাকটিক্যাল। কখনো কখনো মনে হবে একটু কঠিন, কিন্তু সেইটা পার করে দৃঢ়তার সাথে সেটা পার করে আসাটাই আমাদের এই পর্যন্ত লক্ষ্য করতে পারছি। আমার সম্পর্ক এমনভাবে আমি করব না যে আমি অন্য দেশের বিরুদ্ধে ওই জিনিসটা আমি ব্যবহার করব, এবং অন্য দেশকেও আমাদের বলা যে না, তুমি তোমার বন্ধু তোমার বন্ধু, তোমার শত্রু তোমার শত্রু, তোমার শত্রুকে আবার আমার শত্রু বানাতে চেষ্টা করো না। এই যে বাংলাদেশের একটা কাঠামো তৈরি হয়েছে, এই থেকে বার হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে বার হতে চাচ্ছে রাজনীতির কারণে, তার নিজের স্বার্থর কারণে বা পারিবারিক স্বার্থর কারণে, এটাও বলে রাখি। এমনও যেহেতু যারা কথাবার্তা বলে তাদের ছেলেমেয়েরা এখানে থাকে না, তারা পশ্চিমা দেশেই থাকে। প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা বেইজিং সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হবার ঘোষণা এসেছে, যা দুই দেশের সম্পর্ককে আরেক ধাপ সামনে নিয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। রুকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। বাজারে এবার বাড়ছে চালের দাম। মিনিকেট, নাজির সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন ধানের মূল্য বৃদ্ধির অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিকরা। অন্যদিকে পেঁয়াজের দামও চড়া, কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বৃষ্টির অজুহাতে সব ধরনের সবজির দামও বাড়তি। হাসানুল শাওনের রিপোর্ট। ছুটির দিনের সকালে টানা বৃষ্টিপাতে রাজধানীর অনেক বাজারের চিত্রই ছিল এমন। অলিগলিতে জলাবদ্ধতায় বেশ ভোগান্তি নিয়ে বাজার সারতে হয় ক্রেতাদের। তবে চালের বাজারে এসে বাড়তি দাম শুনে ক্রেতাদের ভোগান্তি রূপ নেয় হতাশায়। কারণ সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দামই কেজিতে 3 থেকে 4 টাকা বাড়তি। বাজারে এখন মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়, আর 28-এর কেজি 54 থেকে 55 টাকা। 28 চালটা 52-53 টাকা করে নেই, কিন্তু আজকে দামটা একটু বেড়ে গেছে। ক্রয় ক্ষমতা বাইরে, কষ্ট করে এলো কিনে খায় আর কি, আর কিছু তো করার নাই।
বিক্রেতারা বলছেন বড় বড় কোম্পানি আর মিলগুলো নানা অজুহাতে হঠাৎই চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশে তো পর্যাপ্ত ধান আছে, চাউল আছে, কিন্তু বাড়ে কেন? কোম্পানিরা বাড়ায়। কিছু কিছু মিলারদের কারণে, যেমন বড় বড় ব্যবসাদার চেন্ডের কারণে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ আসতেছে না। ওনারা বলতেছে ধানের দাম বেশি, এই জন্য বাজার বেশি। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দামও বাড়তি। দেশি পেঁয়াজের কেজি এখন 120 টাকায় ঠেকেছে। সাধারণ মানুষের জীবন তো শেষ। পেঁয়াজের কেজি 120 টাকা হয়ে গেছে আজকে। পাইকারি বাজারে ক্রাইসিস আছে, মানে মাল কম, লোক বেশি। 112 থেকে 14 টাকা পাইকারি বাজারে চলে। আমরা বেশি দেওয়া হইতেছে, পাল্লা হইতেছে 580 টাকা, খুচরো নিলে বেচে 120 টাকা। বৃষ্টির অজুহাতে বাজারে বাড়তি সব ধরনের সবজির দাম। কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর বেগুন সহ অনেক সবজির দামই 80 টাকার উপরে। বাজার তো পানিয়ে তলায় গেছে, সবজির দাম একটু বেশি। আকাশ একদম বলার বাইরে দাম জিজ্ঞাসা, দেখা যাক কোথায় কম হলে সেখান থেকে কেনার চেষ্টা করব। এছাড়া বাড়তি কাঁচামরিচের দামও কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়া ও নওগাঁও বেড়েছে সব ধরনের চালের দাম। সরু থেকে মোটা চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে, বাসমতি চাল কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এর মধ্যে হঠাৎ চালের দাম বাড়ায় ক্ষুব্ধ তারা। কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিকেট চাল কেজি প্রতি 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 67 টাকায়, কাজলতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা, আর মোটা 28 চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। সরকার যেটা চাচ্ছে সেটা মিল মালিকরা মানছে না, এই কারণেই যে সরকারকে তারা তোয়াক্কা করে না। 2 টাকা থেকে 3 টাকা বাড়ছে, বিশেষ করে বাসমতিগুলো বেশি বাড়ছে, আর কাজলতাগুলো বেশি বাড়ছে। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। কৃষকের ধানের বাজার যদি বৃদ্ধি থাকে, আপনি চাউল তো কম দামে খাওয়াতে পারবেন না। মিল মালিকদের তো আর কোনো কায়দা ক্যাপাসিটি নাই যে বেশি দামে ধান কিনে কম দামে চাউল বিক্রি করব। এটা কি কখনো সম্ভব? এদিকে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চাল কেজি প্রতি 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। আগে আমরা কাটারি চাল কিনতাম 60 টাকা 62 টাকা কেজি, আজকে কিনলাম 65 টাকা কেজি। কেজিতে মোটামুটি 3 টাকা করে বাড়ছে। দাম বেড়ে গেছে, এই রকম হলে তো আমরা সাধারণ জনগণ চলতে পারবো না। দাম বৃদ্ধির জন্য মিল মালিক ও আড়তদারদের অতিরিক্ত মজুদকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। গত সপ্তাহে যে সম্পা কাটারি চালের দাম ছিল 60 টাকা থেকে 62 টাকা, কিন্তু এখন সেই চালটা এখন বিক্রি হচ্ছে 68-70 টাকা। ধানের দাম মন প্রতি 150 টাকা বৃদ্ধি পেয়েছে, এটি একটি কারণ। পাশাপাশি আপনার বৈরী আবহাওয়ার কারণে চাউলের উৎপাদন কিছুটা হ্রাস পাচ্ছে। দ্রুত চালের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুদকের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের সম্পদ ক্রোক আদেশের পর এবার কামরুলকে বরখাস্তের সুপারিশ করেছে মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রাম আদালতে প্রসিকিউশনের দায়িত্ব পালনের সময় আসামিদের মধ্যাহ্নভোজের বিল 13,31,000 টাকা অপব্যবহার করায় তাকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া আরও জানান, তদন্ত শেষে ইতোমধ্যেই বরখাস্তের সুপারিশ সহ প্রতিবেদন পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার দুদকের একটি মামলায় সিএমপির ক্রাইম বিভাগের এডিসি কামরুল হাসান দম্পতির আয় বহির্ভূত সম্পদ ক্রোকের আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। জমকালো আয়োজনে বর্ষপূর্তি পালন করল টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন টেলিভিশনের কর্মরত নিউজ প্রেজেন্টার বৃন্দ। বর্ষপূর্তির এই আয়োজনে প্রথমবারের মতো দেওয়া হয় টেলিভিশন মেকআপ আর্টিস্ট আইকন অ্যাওয়ার্ড। পরে সংগঠনটি সামনে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন বক্তারা। সংস্কৃতি আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
দুই দশকে পদার্পণ ও বর্ষাকে উদযাপন করতে বর্ষা বন্দনার আয়োজন করেছে সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট। বিকেলে বাংলা একাডেমির বর্ধমান ভবনে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির ক্ষুদে শিল্পীরা পরিবেশন করে বর্ষার গান ও নৃত্য। এছাড়া ছিল চিত্র প্রদর্শনী। কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন দিবসকে সামনে রেখে সুরবিহারের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন করা হয়। এই প্রজন্মকে আবেগতাড়িত করতে, প্রকৃতির কাছে ফিরতে এবং প্রকৃতির মধ্যে নিজেকে বড় করে তুলবার যে বাসনা, সর্বোপরি দেশকে ভালোবাসার প্রত্যয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব উদযাপন করে প্রতিষ্ঠানটি। মালয়েশিয়া প্রবাসীদের ভালোবাসা শিখত দর্শক নন্দিত চ্যানেল এনটিভি। 21 পেরিয়ে 22 বছরে পদার্পণ উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এনটিভিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নানের পাঠানো রিপোর্ট। 21 বছরে দেশের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এনটিভি। এনটিভির 22 বছরে পদার্পণ উপলক্ষে মালয়েশিয়ায় কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠান। পবিত্র কুরআন তিলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মুশাররফ হোসেন। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানে কেক কাটা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। উপস্থাপনা করেন চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান ও মালয়েশিয়া এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী সায়েদা তাসমিয়া হোসাইন। আজকের এই বিশেষ দিনে অনুষ্ঠানে এনটিভির বিগত দিনের অর্জনগুলো তুলে ধরেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। অনুষ্ঠানে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাই কমিশনার সহ কমিউনিটির বিশিষ্টজনরা। প্রবাসীদের সুখের কথা, দুঃখের কথা, এবং শুধু মালয়েশিয়া নয়, পৃথিবীর সব দেশে প্রবাসীদের জন্যই এনটিভির আলাদা আয়োজন থাকে এবং সে কারণে আমি মনে করি এনটিভি প্রবাসীদের কাছেও সমানভাবে জনপ্রিয়। এনটিভি যেন আরো সুন্দরভাবে, নিরপেক্ষভাবে দেশের জনগণের মতামতকে আপনাদের সামনে তুলে ধরতে পারে। আপনাদের সামনে যেন সকলের নির্যাতিত, নিপীড়িত মানুষের কথাগুলি যেন মানুষের সামনে তুলে ধরতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ ব্যাপী এবং এনটিভির সম্মানিত চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর আলহাজ মোসাদ্দেক আলী ফালু ভাই সহ সকল এনটিভি পরিবারের সদস্য বৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মালয়েশিয়াতে বিভিন্ন দেশের আমি প্রোগ্রামগুলি দেখি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও তারা উপভোগ করে দিয়ে থাকে। তাই আমি চেষ্টা করব, আমি তোমাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, সামনে যেন ভালো ভালো প্রোগ্রামগুলি যেন আমাদের দিয়ে যেন উপভোগ করতে পারে। হান্নান ভাইয়ের মতো মানুষজন এবং যারা আর কি এই চ্যানেলটাকে আগে নিয়ে যাচ্ছে, এই ধরনের মানুষজন আরও থাকুক এখানে এবং এনটিভির আরও ভালো একটা অবস্থান হোক। অনুষ্ঠানের শেষে আগত দর্শকদের জন্য ছিল প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সুস্থ বিনোদন ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ধারা এনটিভি ভবিষ্যতেও অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসীদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। শুভ এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে
জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোঙা ঢুকিয়েছে। তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।